দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিতের অসীম ধারা অনুশীলনী 7 করাছিলাম। তারপরে গতদিন আমরা 11 পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে 12তে এবং 13, 14 আমরা এই চ্যাপ্টারের পাঠ্য বইয়ের সমস্যাগুলোর সমাধান দিতে চাই। তো প্রথম যে অঙ্কটি বলেছে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এখানে একটি ক 7, 77, 777 এইভাবে, আর একটা 5, 55, 555। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা জানেন যে ধারা দুই প্রকার, একটা হচ্ছে গুণোত্তর আর একটা হচ্ছে সমান্তর। এটা সমান্তর হওয়ার সুযোগ নেই, কারণ বৃদ্ধিগুলো অনেক বেশি বেশি। মানে সাধারণ অন্তর যেখানে সমান সেটাকে বলা হয় সমান্তর ধারা, এটা সমান্তর হওয়ার সুযোগ নেই। তাহলে সমান্তর না হলে গুণোত্তর হবে। তো গুণোত্তরগুলোকে আমাদের পরিণত করতে হবে, এগুলো গুণোত্তর হিসাবে নেই। কিভাবে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখবেন যে এটাকে যদি আমরা ভাগ করি 7 ভাগ 77, তাহলে 1/11, কিন্তু এখানে কিন্তু তা হবে না, এটা অন্য রকমের হয়ে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, এগুলোকে আগে পরিণত করতে হবে। আমি বলছি কি, দেখেন আমরা যে ধারাটা আগে দেখতে পাচ্ছি এটা কি গুণোত্তর, পরিণত করতে হবে। 7, 77 777 প্লাস ড ড ড ড ড প্লাস n-তম পদ। শিক্ষার্থী বন্ধু, এখানে এটা গুণোত্তর ধারাভুক্ত না। কেন? দেখেন, আপনি যদি 77কে 7 দিয়ে ভাগ করেন তাহলে এখানে 11 পাবেন, ঠিক আছে। কিন্তু 777কে আপনি যদি 77 দিয়ে ভাগ করেন অবশ্যই 11 পাবেন না। হ্যাঁ, কি পাবেন? যদি আমরা ভাগ করি ধরুন, তার মানে এটা যে গুণোত্তর ধারা না, এটা আমরা নিশ্চিত হলাম। যেটা সাজানোর প্রয়োজন হচ্ছে, কেন 7 নিয়ে আসলাম, যাচ্ছে না, ফলে পড়ছে 0। তার মানে এটাকে আবার লেখা যাবে তাহলে 10 সমস্ত 77 ভাগের 7 এরকম। তার মানে কি সাধারণ অনুপাতটা সেম হচ্ছে না, অন্যরকম হচ্ছে। তাহলে এটাকে আমরা ধারা, গুণোত্তর ধারাতে পরিণত করার চেষ্টা করব আগে, তারপরে সমষ্টি। কারণ আমাকে বলছে ধারা দুটির n পদের সমষ্টি। তাহলে আসুন আমরা এটাকে প্রথমে গুণোত্তরে কিভাবে পরিণত করা যায় সেই কথা শিখি। তো আমরা এটা সমান এরকম লিখতে পারবো। 7 যদি কমন নেই, আমরা যদি 7 কমন নিয়ে ফেলি শিক্ষার্থী বন্ধু, 1 প্লাস 11 প্লাস 1 1 1 প্লাস ড 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 প্লাস n-তম পদ। এইটুকু পর্যন্ত আমাদের গেল। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা একটা কাজ করতে পারি। এখানে একটা 9 যদি নেই, তাহলে এগুলোকে আমরা লিখতে পারবো 9 99 999 প্লাস n-তম পদ। এটাও আমরা লিখতে পারবো n-তম পদ পর্যন্ত, n-তম পদ। শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা একটা কৌশল অ্যাডাপ্ট করব। কৌশলটা হচ্ছে এরকমের, আমরা ইচ্ছা করলে 10 বিয়োগ 1 যোগ 100 বিয়োগ 2 না 1 যোগ 1000 বিয়োগ 1 যোগ n-তম পদ পর্যন্ত বা n-তম পদ, আমরা এই পর্যন্ত গেলাম। শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা যদি একটু একটু সাজুগুজু করার চেষ্টা করি, এই নিলাম। এরপরে আমরা কি করতে পারি, ধরুন ওই 10 বা 10-এর মতো যেগুলো 10, 100, 1000 এরকম, আমরা এরপরে কি আসবে আমরা বুঝতে পারছি, সেটা 10,000 আসবে। এইভাবে এগুলোকে একটা সাইড করে নিলাম, আর বাকিগুলোকে আমরা আরেক সাইড করতে চাচ্ছি। n-তম পদ এটা একটা অংশের মধ্যে আমাদের থাকছে, আর একটা অংশের মধ্যে আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধু, দেখুন এটা তো এরকম হলো, আর এখানে আমরা মাইনাস যদি কমন নেই, 1 প্লাস 1 প্লাস 1 এরকম অসংখ্য 1 চলবে। কত দূর পর্যন্ত চলবে? n-তম পদ পর্যন্ত চলবে, প্লাস n-তম পদ। শিক্ষার্থী বন্ধু, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে আমরা 10, 100, 1000 মানে প্রথম পদগুলো নিচ্ছি। এরপরেরটা যেমন আমরা বলতে পারছি যে 10,000 হবে, তারপরে 1 লক্ষ হবে। তো শিক্ষার্থী বন্ধু, ঠিক সেরকম ভাবে -1, মাইনাসটা কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট কতগুলো হবে 1, যতবার আমি 10, 100, 1000 এখানে 3টা নিয়েছি, 3টা, যদি 4টা নিতাম তাহলে এখানে 1 4 বার আসতো। তার মানে কি n সংখ্যক বার নিলে n বার আসবে, 10 বার নিলে 10 বার আসবে 1, তাই n পদ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধু, এই পর্যন্ত আমরা সবাই আমার বিশ্বাস ভালোই বুঝছি। এরপরে আমরা যে কাজটা করতে চাচ্ছি, আপনাদের একটা সূত্র নিয়ে আমরা কথা বলেছি যে
সমান্তর ধারার যে সমীকরণগুলো আমরা যে অ্যাডাপ্ট করি, আপনাদের যে সূত্র, সেই সূত্রগুলো আমরা এরকম a ইন্টু আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধু এখানে আর এখন কিন্তু ফিক্সড হচ্ছে, দেখেন 100কে 10 দিয়ে ভাগ করলে 10, 1000কে 100 দ্বারা ভাগ করলে 10, এই সমতা বিধান আমরা করে ফেলেছি। তাহলে এখানে আমরা ওই সূত্রটি কাজে লাগাবো। তাহলে শিক্ষার্থী বন্ধু আমি সাইডে একটু কাজ করে দিই আর এর মধ্যে অঙ্কটাকে নিয়ে আসি। যে এ, এখানে এ সমান 10 আর আর সমান 100/10 সমান 10, এরকম। তো আমাদের সূত্র যেটা সমষ্টির সূত্র, তাহলে এত সূত্র অনুযায়ী s ইকুয়াল টু a আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো, আমরা ডান পাশে আমাদের যে যে কাজগুলো করতে হবে শিক্ষার্থী বন্ধু আমরা লিখে ফেললাম। তো সেই লেখাকে কেন্দ্র করে দেখুন আমরা কি করতে পারি। তাহলে আমাদের সূত্র হচ্ছে a, এখানে a হলো 10, a ইন্টু আর এন মাইনাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধু আর এর মান কত, 10, আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান এটা গেল, তো আর মানে 10 মাইনাস ওয়ান। এখন আমাদের এই মাইনাস ওয়ান ওয়ান করতে করতে কতগুলো হবে, ধরুন 10টা হলে 10 হতো, 5টা হলে 5 হবে, এরকম n সংখ্যক পদ হলে তাহলে n আসবে। শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমরা একটা n পেয়ে যাব, n পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, নাইন মাইনাস n। আমরা ইচ্ছা করলে শিক্ষার্থী বন্ধু এটাও রাখতে পারি, তবে আপনাদের পাঠ্য বইয়ের যে উত্তরটা আছে আমরা যদি সেটার সাথে সামঞ্জস্য বিধান করতে চাই তাহলে হয়তো আমরা এগুলোকে বাইরে নিয়ে আসতে পারি। ইচ্ছা করলে বাইরে নিয়ে আসলে যেমন 7 10 70 9 9 81, তাহলে পাঠ্য বইয়ের সাথে উত্তরটা সামঞ্জস্যপূর্ণ হবে। সেটা কিরকম হবে আমরা একটু দেখে নিই। এটা রাখলেও আমাদের দোষ নেই, 7 10 70 9 9 81, মানে 9 গুণ 9 81। আর এখানে কি থাকছে 10n মাইনাস ওয়ান। আর শিক্ষার্থী বন্ধু এটা যেটা 7n/9, এটাই আমাদের সমষ্টিটা আসবে, এটাই অ্যান্সার Sn। সুতরাং সমষ্টি Sn মানে n সংখ্যক পদ পর্যন্ত এত, এটাই অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। আমরা তাহলে এটা লাস্ট পর্যন্ত এটাই অ্যান্সার রাখতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের দুটো একই রকমের সমস্যা, আমরা একটু বলি যে 7 কমন নিলাম, 1 1 থাকলো। এরপরে দেখছি যে এটা কিন্তু গুণিত ধারা এখন হয়নি, কারণ 11কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, 111কে 11 দ্বারা ভাগ করলে 11 হবে না, মানে একই রকম আর এর মানটা পাওয়া যাবে না। এটাকে করার উদ্দেশ্যে আমরা কি করলাম, 9 99, এখানে 9 আমরা ভাগ করলাম, 9 দ্বারা গুণ করলাম। বা যদি আপনি এইভাবে মনে করেন হ্যাঁ 9 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ, এটা কেটে গেলে আবার আগেরটাই আসবে। তো উদ্দেশ্যটা কি বাবা, উদ্দেশ্য হলো 10 থেকে 1 বাদ দিলে 9, 100 থেকে 1 বাদ 10 স্কয়ার, এরকম 10 10 স্কয়ার। ইচ্ছা করলে শিক্ষার্থী বন্ধু এই জায়গায় আপনারা আরেকটা লাইন করতেও পারতেন, সেটা হলো এরকম, এটা হলো এরকম। যদি আপনার সুবিধা হয় বুঝতে, আপনি এখানে একটা লাইন করতে পারেন। কিরকম বলেন তো, এই যে ধরুন এরকম 10 প্লাস 10 স্কয়ার, এটা আপনি মানে বোঝার জন্য 10 স্কয়ার যোগ 10 কিউব, হ্যাঁ এরকম ভাবে যোগ n পদ পর্যন্ত। এটা এমনি না করলে আমাদের দিক থেকে আপত্তি নেই, কিন্তু আপনি যদি মনে করেন যে n পদ যা আপনার একটু বুঝতে ভালো হচ্ছে, আপনি করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধু আমরা ইচ্ছা করলে এই লাইনটা করতে পারি। তো 12 ক এবং 12 খর মধ্যে বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই, তারপরে আমি আপনাদেরকে একটু করে দেওয়ার চেষ্টা করছি যে একই রকম ভাবে ধরো এটাকে সামনে রেখি, কিন্তু আপনারা বুঝতে পারেন যে ক আর খ একই সমস্যা। হায়ার ম্যাথ তো অনেক বাচ্চাদের ভিতরে একটা ভীতি কাজ করে, অনেক বাচ্চা গ্রামে দেখা যায় হায়ার ম্যাথ নেয় না, অল্প কিছু বাচ্চা নেয়। তো তারা যদি আমাদের একটু সহানুভূতি বেশি না পায়, তখন তারা বলবে যে আমরা এক অসহায় যাযাবর। তো শিক্ষার্থী বন্ধু এক্ষেত্রে তাহলে কি কমন হবে দেখেন, আমি আপনাকে এটার মতো করেই দেখাচ্ছি। 5 কমন নিলাম,
এরপরে ঠিক এটা 5/9, আমি ঠিক এটাকে মুছে মুছেই করে দিচ্ছি আপনাকে, যেন আপনার কষ্টটা কম হয়। তাহলে এখানে 5/9 হবে, ভালো করে দেখে নেন, কোনো সমস্যা আমাদের বিশ্বাস নাই। 5/9, এটা কিন্তু 5/9, এখানেও কিন্তু 5/9, এখানেও কিন্তু 5/9, তারপরেরটাও কিন্তু 5। দেখুন আমি একই সমস্যায় কিন্তু আপনাকে সমাধান করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের যেটা আসবে 5×10⁻50/81, মানে ওটার সাথে এটা একই রকম, 5×10⁻50, 9×81, এটা ঠিকই আছে। এরপরে এই জায়গাটা আসবে 5। শিক্ষার্থী বন্ধু দেখুন, একটা করে দিলে আরেকটা না করে দিলেও চলে, এরকম সমস্যা এটা। তবে হ্যাঁ, 12, 13, 14 এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের সমস্যা পরীক্ষায় ফেস করতে হয়। তাই আসুন আমরা একটু আন্তরিকভাবেই শিখে ফেলি। সূত্র আমরা দিয়ে দিয়েছি, এখানে একই রকম ভাবে দুটো, পার্থক্য কিছু নেই। পরীক্ষা এমন হতে পারে 5ও দিল না, 7ও দিল না, আপনার হয়তো এইভাবে দিল 666, 666, 6666, তবুও দিতে পারে, কোনো সমস্যা নেই। 8 দিয়ে দিলে 8, 88, 888 এরকম দিতে পারে। যেটাই দেখ, আমার বিশ্বাস আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি ওই অঙ্কটাকেই মুছে মুছে আরেকটা করে দিয়েছি। তার মানে কি 100% সেম জন্যই তো আমি করতে পেরেছি, না হলে পারতাম না। তো শিক্ষার্থী বন্ধু 13 নম্বর, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এত এত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। মানে দুটো কথা বলেছে, শর্ত কি শর্ত। তো শিক্ষার্থী বন্ধু শর্ত কিন্তু এরকম, হ্যাঁ, অসীমতক সমষ্টি মানে কি অসীম পর্যন্ত যোগফল তুমি বের করতে পারবে। মনে করো এরকম যে সমস্যাগুলো আছে, হাফ, এরপর 1/4, এরপর 1/8, আমরা কতদিন দেখিয়েছিলাম। এরকম করতে 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 লাস্টে যেটাই হোক, ধরুন 1/64 বা 1/512, বিশাল একটা ছোট কিছু হলো, উপরে 1, নিচে হয়তো 2,50,012, যেটাই হোক, কথার কথা বলছি, সবগুলো মিলে যোগফল কত হবে সেটা বের করা যাবে। সেই ক্ষেত্রে শর্তটা হবে r is less than 1। এটাকে আমরা এরকম বলেছিলাম যে এই পরম মান মানে কি r এর মান ধনাত্মক হলেও আর হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে r যখন ধনাত্মক হয় তখন এইটা এরকম ভাবে, যেরকম ভাবে r ধনাত্মক হলে আমরা এরকম লিখব, আর r ঋণাত্মক হলে মাইনাস r লেস দেন, তাহলে নেগেটিভ। এখন নেগেটিভকে যখন -1 দ্বারা গুণ করব কি হবে, পজিটিভ। তার মানে কি r এর মান আমরা কি দেখলাম, r এর মানটা এই -1 হচ্ছে বড়, কিন্তু +1 হচ্ছে ছোট। যাই হোক, মূল কথাটা এইটা, তা আমরা একটু জানিয়ে দিলাম। এখন শর্ত বের করার, আমরা সেই শর্ত, r এর শর্তটা আমরা জানলাম যে সাধারণ অনুপাত, যেটাকে আমরা বলি অনুপাতের শর্তটা হচ্ছে r পরম মান লেস দেন 1। ওটাকে আমরা এইভাবে বলতে পারি যে r এর মান -1 এর চেয়ে বড়, কিন্তু +1 এর চেয়ে ছোট। যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমাদের যে ধারাটি দেওয়া আছে, তাহলে ধারাটি, প্রদত্ত ধারাটি (1 divided by x plus 1, 1 by x plus 1 whole square plus 1 by x plus 1 whole cube plus 1 by ডট ডট ডট, আর লাগবে না, তিনটা হলেই হয় অসীম ধারা। ব্যাস থাক, অসীম ধারা যেহেতু ডট 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 দিলেই হবে। তাহলে এখানে প্রথম পদ a সমান 1 divided by x plus 1, সাধারণ অনুপাত আর যেটা দ্বিতীয় ভাগ প্রথম। তো যাই হোক, আর এর মানটা আমরা পেলাম। তো এখন আমাদের যে শর্তের ব্যাপারটা, তো শিক্ষার্থী বন্ধু আমরা এই পর্যন্ত মানে আমরা আর এর মান বের করে ফেলেছি। তো ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, আর এটা পরম মান, পরম মান মানে কি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো আছে। যেমন ধরুন আপনাকে কেউ বললো -5 এর পরম মান কি, এটা 5, আবার 5 এর পরম মান কি, সেটাও 5।
মানে পরমাণুর ভিতরে ধনাত্মক থাকুক বা ঋণাত্মক থাকুক সেটা সবসময় ধনাত্মক, এটা একটা সুবিধা। তো থাকবে যদি এত হয়, অর্থাৎ 1/x + 1 এত হয়। আমরা <<1 হয়, এটা পরমাণু বললাম। তো শিক্ষার্থী বন্ধু এখানে আরেকটি কথা আমাদের বলা উচিত যে ভগ্নাংশের বেলায় আমরা ধরুন আপনাকে এরকম শেখাচ্ছে যে এরকম 5-এর চেয়ে 7 বড়, তবে যখন আপনি 1/5 করবেন, 1/7 করবেন, তখন কিন্তু চিহ্নটা ঘুরে যাবে। তো ওইটা একটু মাথায় রাখতে হবে যে 7 বড় 5-এর চেয়ে, কিন্তু 5/1 যখন আমি রিভার্স করব তখন ঘুরে যাবে চিহ্নটা, মানে যে ডিরেকশনটা চেঞ্জ হবে, এটা খেয়াল করবেন। সুতরাং আমরা যখন এরকম করব, ঘুরিয়ে ফেলবো, রিভার্স করব, এটাকে 1কে রিভার্স করলে তো 1ই হয়, এখানে সুবিধা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা সেক্ষেত্রে এরকম পাবো x + 1 এরকম পরমাণু, এটা এরকম থাকলো। হ্যাঁ, এখন x + 1 ধনাত্মক হলে ওয়ানটা ওই পারে চলে যাবে, 0। আবার x + 1 ঋণাত্মক হলে ঋণাত্মক যখন হবে শিক্ষার্থী বন্ধু, তখন এরকম কথাটা, আমরা যদি এটাকে -1 দ্বারা গুণ করি, এর পরের লাইনটার কথা আমি বলছি অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো আমরা এইটুকু মুছে দিই। এরপরের লাইনটা কি হবে, আমরা যখন -1 দ্বারা গুণ করব তখন এটা প্লাস হবে, আর ওটা বরং মাইনাস হবে, এবং সেই সঙ্গে চিহ্নটা পাল্টে যাবে। এটা বা কি, তো শিক্ষার্থী বন্ধু শর্ত দুটো পেলাম, এখান থেকে একটা পেলাম, এখান থেকে একটা শর্ত পেলাম। সুতরাং নির্ণয় শর্ত আমাদের বলছে কি শর্ত আরোপ করলে। তো শর্ত আমরা দুটো পেলাম, একটা হচ্ছে x > 0 বা অথবা x <−2। আমরা দুটো শর্ত অলরেডি আরোপ করে ফেলেছি, আমরা দুটো শর্ত পেয়ে গেছি, শর্ত দুটো পেয়েছি। এখন আমাদের যে কাজটি করা উচিত সেই কাজটি হচ্ছে অসীমতক সমষ্টি। তো অসুবিধা নাই, অসীমতক সমষ্টি আমরা বের করে ফেলবো। আর এর মান তো 1/x। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, এটাকে আমরা s ইনফিনিটিও লিখি। ইনফিনিটি বাবা এইভাবে ইনফিনিটি চিহ্ন, s ইনফিনিটি মানে ইংলিশ 8-এর মতো, কিন্তু সোয়াই দিতে হবে একটা, a/1 - r, এটা সূত্র। তো আমাদের এর মানটা অ্যাকচুয়ালি কোনটা, 1/x + 1। মজার ব্যাপার, আমাদের আর এর মানটাও কিন্তু এটাই। তো এখন আমরা যদি হিসাব নিকাশ করি আর কি, অসুবিধার কিছু নেই, অসুবিধার কিছু নেই, কেটে গেল। তো শিক্ষার্থী বন্ধু থাকছে কি, 1/x + 1, আর ভাগের জায়গায় গুণ দিলে x + 1টা উপরে চলে যায়, xটা নিচে আসে। এবার আমরা এটা কেটে দিলাম 1/x। তাহলে অ্যান্সার লিখবো কি, নির্ণয় শর্ত ওই দুটা, x > 0 বা x <−2 এবং সমষ্টি সমান 1/x। তো শিক্ষার্থী বন্ধু অলরেডি আমরা কিন্তু 13 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন 14 মূলদীয় ভগ্নাংশ প্রকাশ, মানে এগুলো পৌনঃপৌনিক সংখ্যা, আমরা মূলদীয়তে নিয়ে যাব। তো এটার জন্য যদি বহু নির্বাচনী হয়, অনেক সময় বিসিএস এর মতো প্রতিযোগিতা পরীক্ষা তো আসতে পারে, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো সেটা কিরকম আমরা একটু দেখে নিই। ধরুন এটা যদি বহু নির্বাচনী হয়, তখন আমাদের এরকম কথাটা হবে 2/7, এটা এরকম 2/7 / 9/9, এটাই অ্যান্সার। এটা কিন্তু আমরা ছোট করে করবো, যেমন 9 দ্বারা কাটাকাটি করা সম্ভব সেটা আলাদা কথা, সম্ভব হলে করবো 9 দ্বারা।
এরকম। তাহলে এটার উত্তরটা আমরা একটা গ্ল্যান্স বের করতে পারবো যদি এটা বহু নির্বাচনী হয়। আর এটাই যখন আমরা বড় সমস্যা, এইভাবে আমি সবগুলো বহু নির্বাচনের উত্তর আগে বের করি, এরপরে আমরা হয়তো বড় অঙ্ক ক আর খ করে দিলাম, বাকিগুলো আপনারাই করতে পারবেন। তা আমরা একটু দেখে নিই। যেমন খ যদি পরীক্ষায় কখনো মানে বহু নির্বাচনী হিসাবে আসে, তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে কি করবে দেখুন, 2 নিয়ে মাথা ব্যথা নাই, 2 হচ্ছে ফুল। আর এই জিনিসগুলো কি হবে, 305 ডিভাইড বাই 999, ব্যাস এটাই উত্তর। কিন্তু 2 এটা থাকলো, 305। শিক্ষার্থী বন্ধু আপনারা ফার্স্ট এবং লাস্টে পৌনঃপুনিক আছে, মাঝেটাতে নাই তা কিন্তু না, মাঝেও আছে, তাই 305 লেখার পরে 3টা নয়। এখানে যেমন 27, দুটা সংখ্যার উপর পৌনঃপুনিক 2টা নয়, এখানে কিন্তু সেইটা। যেমন গ, আমি সবগুলাই সংক্ষেপে নিয়ম আগে করে দিচ্ছি, পরে আমি বড় করে দিচ্ছি। তো তাহলে আমরা কি শিখলাম যে 1 আছে আর 3 আছে, তার মানে মাঝেরটাও আছে। এক বেঞ্চে 3জন বন্ধু বসেছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট আর লাস্ট খাচ্ছে, মাঝেরটাও খাচ্ছে, এই এই কথা। তো শিক্ষার্থী বন্ধু এটাকে তাহলে কি হবে দেখি, তাহলে আমরা 1 2 3 লিখবো, এই তিনটার জন্য 3টা নয় আগে লিখবো। আর পৌনঃপুনিক ছাড়া ফাঁকা সংখ্যা যে কয়টি, একটি, এটা শূন্য হোক বা এখানে 1 হলেও কিন্তু শূন্যই হবে। ধরুন কোনো কারণে এই অঙ্কটা এইভাবে দিয়ে দিল, দিতে পারে, বহু নির্বাচনীতে দিল, শিক্ষার্থী বন্ধু তখন নিয়মটা কি হবে জানেন, আপনার তখন নিয়মটা হবে পুরোটাকে লিখবেন, লেখার পরে যার উপরে পৌনঃপুনিক নাই সেটা বাদ দিবেন, তারপরে এই তিনটার জন্য 3টা নয় লিখবেন, আর এখানে একটা সংখ্যা যার উপরে পৌনঃপুনিক নেই তার জন্য শূন্য। তাহলে দেখুন এখান থেকে আমরা শূন্য বাদ দিলে, মানে নিয়ম অনুযায়ী শূন্য হতে বাদ দিলাম, কিন্তু যায় আসে না কিছু, 3টা জন্য 3টা নয়, আর একটা সংখ্যা যার উপরে পৌনঃপুনিক নাই, এটা শূন্য হোক বা 5 হোক, কেউ যেন মনে করবেন না শূন্যর জন্য শূন্য না, এখানে শূন্য না থেকে যে কোনোটাই থাকুক, আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক শূন্য না থেকে যে কোনোটাই থাকুক, 1 2 3 4 যেটাই থাকুক, এর বিনিময়ে এখানে শূন্যই পাবো। এগুলো বহু নির্বাচনী একটি গ্ল্যান্স করে দেওয়ার জন্য, তাড়াহুড়ো করে দেওয়ার জন্য। কারণ একটা বহু নির্বাচনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, অথবা তার একটু পরে যখন মানে চাকরি বাকরির পরীক্ষা দিবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, আমি যেটা বলতে চাচ্ছি লাস্টেরটাতে এখানে একটা পৌনঃপুনিক আছে, আমরা বইয়ে দেখলাম, আমাদের তুলতে একটু বুঝছিল। তো সেই ক্ষেত্রে আপনার একটাতে 1 মিনিট পাবেন না, 100টা মিলে 60 মিনিট, 100টা 1 ঘন্টায়, তার মানে কি প্রতিটার জন্য আপনি 36 সেকেন্ড সময় পাবেন। তার মানে যথেষ্ট দ্রুততার সাথে শিখতে হবে। এটা কি হবে 3, এরপরে 4 0 3 লিখলেন, এখানে 0 আছে, 0 বাদ দিবেন, যদি 0 থেকে 1 থাকলে 1 বাদ যেত, আর এই তিনটার জন্য 3টা নয়, আর এই একটা সংখ্যার জন্য একটা শূন্য, এই যে রেজাল্টটা হবে সেটাই। তো শিক্ষার্থী বন্ধু আমি অ্যাট এ গ্ল্যান্স উত্তরগুলো বের করার চেষ্টা করলাম। এখন আমি আপনাদের অন্তত প্রথম 2টা সমস্যা যদি ভালো করে বুঝিয়ে দিই, পরের 2টা হয়তো আপনারা পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমরা আজকের এই ক্লাসটা করছি। মূলতী ভগ্নাংশের দিকে আমরা নিব, উত্তর আমরা আগেই বের করেছি। তো শিক্ষার্থী বন্ধু উত্তর দিয়ে তো কাজ হবে না, আমাদের সাজুগুজু করতে হবে, উত্তরটাকে গুছিয়ে লিখতে হবে। কিরকম দেখি, ক, এরপরে আমরা ধরুন আরো যদি লিখি, মানে 0.27 লিখলাম, মানে কথাটা কি শুনুন, 0.27 উপরে পৌনঃপুনিক মানে কি, আপনি ইচ্ছা করলে 0.27 অসংখ্য বার লিখতে পারবেন। তারপরে এই অসংখ্য বার থেকে কিছুটা লিখলেন, ধরেন 0.27। আচ্ছা এরপরটা কেন এরকম হচ্ছে দেখেন, ধরেন এটার কথাই ভাবলাম যে আমি আর যাইনি, 3 ঘরে গেলাম, তো তারপরেরটা তাহলে কি হবে 0.0027, তারপরেরটা কি হবে জানেন, 0.4টা শূন্য হয়ে 27। এখন যদি যোগ করেন তাহলে ঠিক আছে 0.272727। তো শিক্ষার্থী বন্ধু এইভাবে আমরা পরেরটাতে আবার কি করব, আমরা 4টা শূন্য নিয়ে এখানে একটা শূন্য বামে দিতে পারি। আচ্ছা এরকম একটা ধারা আমরা তৈরি করলাম, এটাই আমাদের অসীম গণিতক ধারা। দেখে বোঝা যাচ্ছে যে 2টা শূন্যের পরে 27, 4টা শূন্যের পরে 27, তারপরে 6টা শূন্যের পরে 27, এইভাবে হয়তো আসতেই থাকবে। আমরা বুঝতে পারছি যে এটা একটা গণিতক ধারা অলরেডি আমরা পরিণত করে ফেলেছি, বাই ডিন্ট অফ আওয়ার মেরিট। শিক্ষার্থী বন্ধু এখানে প্রথম পদ কি, a সমান 0.27, আর সাধারণ অনুপাত r ইকুয়াল
0.0027 ডিভাইডেড বাই 0.27। এটাকে যদি আপনি ক্যালকুলেটরে চাপ দেন, যেহেতু আপনাদের ক্যালকুলেটর উন্মুক্ত করে দিয়েছে, সো আপনি যে উত্তরটা পাবেন অবশ্যই 0.01। এটা অবশ্য একের চেয়ে ছোট, তার মানে অসীমতক সমষ্টি থাকে, আমরা একের চেয়ে ছোট এটা পেলাম, অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটি একের চেয়ে ছোট হলেই থাকবে, যদি একের চেয়ে বড় হতো তাহলে থাকবে না। কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। তা আসুন আমরা তার সমষ্টি নির্ণয় করি। আমরা এও পেয়েছি, আরও পেয়েছি, তাহলে তার আমাদের জন্য খুব একটা চিন্তা নেই। অসীমতক সমষ্টি সূত্র আমরা জানি, শিক্ষার্থী বন্ধু একটু আগে আপনাদেরকে বলেছিলাম এস ইনফিনিটি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো তাহলে এখান থেকে এর মানটা আমরা কত পেয়েছি? 0.27। আর এখানে 1 মাইনাস আর মানে 1 মাইনাস 0.01। যাই হোক, এটাকে যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে ধরেন 0.27 পাবেন। 1 থেকে 0.01 যদি আপনি বাদ দিয়ে থাকেন 0.99 পাবেন। এই দেখেন দশমিক উঠিয়ে গেলে 27/99, আমি যেটা আপনার প্রথমে দেখিয়েছিলাম। এরপর যেহেতু কাটাকাটির সুযোগ আছে, এই সুযোগ না থাকলে এটাই থাকতো উত্তর। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমরা এটা 30 সেকেন্ডে কেন আরো 5 সেকেন্ডে 10 সেকেন্ডে বলেছিলাম, আবার পুরো অঙ্ক করার পরে। এখন 4 মার্ক থাকলে তো আর বহু নির্বাচনের মতো করে করলে হবে না, ওটা দ্বারা উত্তর জানা যাবে যেভাবে আমি আপনাদের উত্তর বের করে দিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা পরবর্তী কাজ করব, অসুবিধার কিছু নেই। খ আর খ সুন্দর করে করে দিলে আমার মনে হয় অন্যগুলো আর করে দিতে হবে না। তো দেখা যাক, এবার খতে আমি চলে গেলাম। শিক্ষার্থী বন্ধু, আমরা যে সমস্যাটা এবার সমাধান করছি, 2 তো পূর্ণ সংখ্যা, এই 2 নিয়ে আমাদের কারবার না। আমাদের কারবার দশমিকের পরে যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু অসীম দশমিক পর্যন্ত বিস্তৃত। আমরা তাহলে এটা নিয়ে আমরা ধরুন এইভাবে লিখতে পারবো 2 যোগ দশমিক, এখানে একটা শূন্য দিতে পারেন, 305। আপনি এটাকে এরকম করতে পারেন। শিক্ষার্থী বন্ধু, এটাকে আমি প্রথমে ভেঙে নিলাম যে 2 যোগ, এটা আমি করতেই পারবো। এরপরে আমি এটাকে কি করব দেখেন, 2 যোগ প্রথমটা 0.305 এটাই নিলাম। এরপরে 3টা শূন্য দিব, 0.3টা শূন্য, এরপরে 305। পরেরটা কি হবে? ঠিক এরকম আরো 3টা শূন্য বেড়ে যাবে। এখানে সংখ্যা 3টা ছিল, 3টা শূন্য, এখানে সংখ্যা 6টা হয়েছে, তাই 6টা শূন্য। মানে একটা সিকোয়েন্সকে ফলো করবে, একটা ক্রমকে, একটা অর্ডারকে ফলো করবে, এরকম। শিক্ষার্থী বন্ধু, 2 নিয়ে মাথা ব্যথা নাই। এই ব্র্যাকেটের যে সংখ্যাগুলো, এরা কিন্তু ধারা গঠন করেছে। 2 না, 2 তো পূর্ণ সংখ্যা, ওটাকে আমরা আলাদা করেছি। তাহলে এটাকে আমরা একটা গুণোত্তর ধারাভুক্ত করেছি, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধু, আসুন 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 আমরা একটু কাজটা করে নিই। তাহলে মানে ব্র্যাকেটের মধ্যে, মানে বন্ধনীর মধ্যে না, তাহলে ব্র্যাকেট মানে বন্ধনী, বন্ধনীর মধ্যে ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, যাই হোক, ধারাটির প্রথম পদ a ইকুয়াল সাধারণ অনুপাত r ইকুয়াল শিক্ষার্থী বন্ধু, আপনারা যদি এটা ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে যে মানটি আপনাদের হাতে আসবে 0.001, হুইচ ইজ লেস দ্যান 1, যেটা একের চেয়ে অবশ্যই ছোট। সুতরাং ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। তো জানা আছে অসীমতক সমষ্টি। শিক্ষার্থী বন্ধু, আমি দ্রুতই করছি যে আপনাদের যেন বেশি সময় আমি না নিয়ে ফেলি। আমাকে বোঝাতেও হচ্ছে, আবার সময় কম নিয়েও কাজ করতে হচ্ছে। এর মানটা কত শিক্ষার্থী বন্ধু? 305।
আর এখানে 1 মাইনাস 0.305। এই হিসাবটা যখন আপনি করবেন, উপরে তো ঠিকই আছে এটাই, এটা নিচে 1 থেকে যখন এটা বাদ দিবেন শিক্ষার্থী বন্ধু, তখন যেটা পাবেন সেটা হিসাব করলে যেটা আসবে, এখান থেকে যদি আমরা ওটা বাদ দিয়ে ফেলি, সরি আমাদের আর এর মান তো এটা না, আর এর মান তো 0.001, আমরা একটু ভুল করেছি যেটা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 0.999। শিক্ষার্থী বন্ধু এটাই কিন্তু পয়েন্ট, যদি আমরা দুই দিক থেকে উঠিয়ে দিই, কারণ এটা হলো 3টা ঘর বামে পয়েন্ট, এটা হলো 3টা ঘর বামে পয়েন্ট, তাহলে আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা যে মানটি পেলাম সেটা কিন্তু ধারাটির সমষ্টি, আর এই 2 তো ওইদিকে বাহিরে আসে, তাহলে এখন আমরা যে কাজটি করতে পারি বাবা, এটা তো আমরা এই ব্র্যাকেটের মধ্যেটা পেলাম, এখন মূল কাজ যেটা হবে, সুতরাং এইটা সমান কি করব, 2 তো আসছে, আর এই ব্র্যাকেটেরটার সমষ্টি হলো এইটা 30599। তো শিক্ষার্থী বন্ধু এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি, এই হলো কথা। তো শিক্ষার্থী বন্ধু এটাই আমাদের অসিদ্ধক সমষ্টি, এটাই, পরেরগুলো একই নিয়মে চলবে, আমাদের নিয়মের কোনো ব্যতিক্রম নেই। শিক্ষার্থী বন্ধু আমি ক আর খ করলাম, যদি আপনারা মনে করেন গ ঘ লাগবে, আপনারা মন্তব্য দিয়ে আমাকে জানিয়ে দিবেন যে স্যার গ ঘ করে দিলে ভালো হয়, মূলদীয় ভগ্নাংশে, অর্থাৎ 14-এর গ ঘ আমি করে দিব। তবে হ্যাঁ, যারা ক এবং খ ভালো বুঝবেন তাদের জন্য প্রয়োজন হবে না। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।